গুড ইভিনিং এভরিওয়ান। আমি ডক্টর কৌশালী দে, অ্যানাস্থেসিওলজিস্ট। এখন আমরা একটা পডকাস্ট শুরু করতে চলেছি ইন আওয়ার চ্যানেল। ডক্টর মৈনাক মিত্র আমার সাথে আছেন, উনি ইএনটি সার্জন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করতে চলেছি, টু ক্রিয়েট অ্যান অ্যাওয়ারনেস অ্যামাং আওয়ার জেনারেল পিপল, আওয়ার পেশেন্ট, অ্যাবাউট ডেফনেস ইন চিলড্রেন। যেটা হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে সংখ্যাটা খুব কম, লাইক 11 থেকে 77, 11 to 77 বাচ্চা অ্যামাউং 1 লাখ বাচ্চার মধ্যে এই প্রবলেমটাতে অ্যাফেক্টেড হয়। কিন্তু এটা আমাদের ইন্ডিয়ার মতো পপুলেটেড কান্ট্রিতে এই নাম্বারটা খুবই বড় ক্যালকুলেট করে দেখতে গেলে, অ্যান্ড ইট ক্রিয়েট আ হিউজ বার্ডেন ইন আওয়ার সোসাইটি। সো এইটা নিয়ে আমাদের যতটুকু অ্যাওয়ারনেস থাকা দরকার সেটা আমরা অ্যাজ এ ডক্টর প্র্যাকটিস করার সময় সেটা আমরা পাই না। তো সেটার জন্যই আমাদের এটা একটা প্রচেষ্টা। ডক্টর মৈত্র, আপনি স্টার্ট করতে পারেন। নমস্কার, আমি ডক্টর মৈনাক মৈত্র, ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন। এখন আমি আপাতত অ্যাটাচড আছি ইনস্টিটিউট অফ ওটোরাইনোল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি, আইপিএজি এমইআর, এনএসএসকেএম হসপিটাল, কলকাতা। প্রথমেই চাইল্ডহুড ডেফনেস নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে দ্য মেন যদি কারণগুলো আমরা বুঝি যে কি কি কারণে বাচ্চারা কম শুনতে পায়, তা সেই জন্য দুভাবে যদি আমরা গ্রসলি ভাগ করি, কিছু গ্রুপ অফ কারণ যেটা হচ্ছে কনজেনাইটাল মানে জন্মগত, আর কিছু কারণ যেটা হচ্ছে অ্যাকোয়ার্ড মানে পরবর্তীকালে। তা জন্মগত কারণের মধ্যে যেগুলো মেন কারণ যেগুলি পড়ে তার মধ্যে হয়েছে কিছু কিছু কজেস, যেমন হচ্ছে জেনেটিক কজেস, যার মধ্যে কিছু জেনেটিক সিনড্রোমস লাইক অ্যালপোর্ট সিনড্রোম, ওয়ার্ডেনবার্গ সিনড্রোম এগুলি পড়ে। এছাড়াও প্রিনেটাল কজেস মানে বাচ্চা যখন মায়ের গর্ভে রয়েছে তখন কিছু কিছু ক্ষেত্রে মায়ের যদি কিছু কিছু স্পেসিফিক ইনফেকশনস হয়, যেমন ধরুন টর্চ ইনফেকশনস, এই সবগুলিতে কিন্তু বাচ্চাদের কানে শোনার ক্ষমতা লোপ পেতে পারে। এছাড়াও রয়েছে ইমিডিয়েটলি আফটার বার্থ মানে ইন দ্য নিওনেটাল পিরিয়ড যদি বাচ্চারা মেনিনজাইটিস, নিউমোনিয়া এই জাতীয় রোগে আক্রান্ত হয়, বা জন্ডিস যেটা খুবই কমন অনেক সময় বাচ্চাদের জন্মের পর, যদি এক্সেসিভ বিলিরুবিন হয়ে যায় তারপরেও কিন্তু বাচ্চাদের এই কানে শোনার ক্ষমতা লোপ পেতে পারে। তো কাজেই এই যে ব্যাপারটা যে বাচ্চারা কানে কম শুনছে, এছাড়াও যেটা মিস করে গেলাম সেটা হচ্ছে যে অ্যাকোয়ার্ড কজের মধ্যে যদি আমরা আসি, তাহলে মোস্ট কমন কজ যেটা আমরা বাচ্চাদের মধ্যে পেয়ে থাকি সেটা হচ্ছে ওটাইটিস মিডিয়া। সেটা ওটাইটিস মিডিয়া ডিফিউশন হতে পারে, যেটার কিছু কিছু কারণের মধ্যে অ্যাডিনয়েডস, এনলার্জড অ্যাডিনয়েডস বা রেকারেন্ট কাফ অ্যান্ড কোল্ড এর থেকে হতে পারে। আর বাকি যেগুলো সিম্পল কারণের মধ্যে পরে হচ্ছে ওয়্যাক্স ইত্যাদি, কানের মধ্যে ফরেন বডি, এগুলোর জন্য বাচ্চা কম শুনছে ইত্যাদি। তো কনজেনিটাল কজগুলোর মধ্যে আমরা কোনো কজগুলো কি আগে থেকে প্রি স্ক্রিনিং করে সেটা প্রিভেন্ট করার কোনো ব্যবস্থা আমাদের মেডিকেল ফিল্ডে এখনো কি আছে, নাকি মানে কিছু আমরা টেস্ট করে যদি বুঝতে পারি আগে থেকে? দেখুন, এখনকার যুগে ডিউরিং প্রেগন্যান্সি এত সুন্দর ওয়েল মনিটরড কিছু কিছু টেস্ট এসে গেছে, যেমন ধরুন আল্ট্রাসোনোগ্রাফি এট রেগুলার ইন্টারভালস ডিউরিং দ্য প্রেগন্যান্সি পিরিয়ড। এই টাইমে কিন্তু অ্যাটলিস্ট সিনড্রোম গুলোকে কিছু কিছু ক্ষেত্রে আইডেন্টিফাই করা সম্ভব হয়ে থাকে। কিন্তু এছাড়াও যেটা হয় হচ্ছে, আইডিয়ালি এভরি চাইল্ড হু ইজ বর্ন শুড আন্ডারগো নিওনেটাল স্ক্রিনিং, মানে whether they belong to a high risk category or whether they don't. The neonatal screening এ যেটা হয়, বাচ্চার ইমিডিয়েট জন্মের পরে যেটা করা হয় ওটো অ্যাকাউস্টিক এমিশনস বা ওএই, এই টেস্টটা করে আমরা একটা প্রিলিমিনারি স্ক্রিনিং করতে পারি যে এই বাচ্চাটি কানে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। যেসব বাচ্চা এই টেস্টে পাস করবে ফাইন, তাদেরকে আমরা সেফ ক্যাটেগরিতে রাখতে পারি। আর যেসব বাচ্চারা এই টেস্টে আমরা বলি রেফার মানে পাস করলো না, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীকালে বাচ্চাটাকে প্রপার ইএনটি সার্জনের গাইডেন্সে নিয়ে গিয়ে সেখানে আমরা আদার টেস্ট লাইক বেরা সেইগুলো করে আমরা বাচ্চাটির হিয়ারিং অ্যাসেসমেন্ট ডেফিনেটলি করা সম্ভব হবে। তো আমরা কি
ইনভেরিয়েবলি যে কোনো রিস্ক ফ্যাক্টর থাকুক বা না থাকুক, যে কোনো নিওনেটকে এই স্ক্রিনিং টেস্টের মধ্যে দিয়ে আমরা টেস্ট করতে পারি, নাকি যে ক্ষেত্রে আমরা, আপনি যেগুলো আগে বললেন যে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে লাইক টর্চ ইনফেকশন মাদার অর নিউমোনিয়া হয়েছে, কোনো নিওনেটাল নিউমোনিয়া, অনেক দিন ধরে জানি, আমাদের অডিয়েন্সরাও জানেন যে অনেক বাচ্চাকেই জন্মের পর আইসিইউ সেটআপে, যেটা আমরা বাচ্চাদের নিকু বলি, তাতে থাকতে হয়। তো সেই ধরনের বাচ্চাগুলোকেই কি এই ধরনের শুধু স্ক্রিনিং টেস্ট করা যায়, নাকি যে কোনো সুস্থ বাচ্চাকেও আমাদের করিয়ে নেওয়া উচিত বলে আপনার মনে হয়? In ideal circumstances, every child should undergo a universal neonatal screening test. কিন্তু আমাদের দেশে যেখানে রিসোর্স এতটা ঘাটতিপূর্ণ, এক্স্যাক্টলি। সেখানে সব বাচ্চা যদি সম্ভব নাও হয়, অ্যাটলিস্ট হাই রিস্ক বাচ্চা, লো বার্থ ওয়েট, ডিলেড ক্রাই, মাদারের হাই রিস্ক রয়েছে, হায়ার এজ অফ মাদার্স, এইসব ক্ষেত্রে যেগুলো আমরা পাই, যেগুলো লো বার্থ ওয়েটে নিকুতে অ্যাডমিশন হয়ে রয়েছে, তাদের অবশ্যই ইট শুড বি মেড কম্পালসারি যে এই বাচ্চাদের যেন এই টেস্ট গুলো করা হয়, এবং অবশ্যই তাদের মা বাবাদের যেন প্রপার গাইড করে দেওয়া হয়। অনেক সময় আমরা পাই পেশেন্ট যাদের হয়তো টেস্ট করে সমস্যা পাওয়া গেছিল, but the parents were not properly guided that they must visit a ENT surgeon for further follow up. যার জন্য যখন আমরা তাদের পাচ্ছি অনেক দেরি হয়ে যাচ্ছে, প্রপার ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না সেই টাইম। Many times we can found the dropout patient like in every situation. Absolutely. That's making a like a huge gap between health sector, health setup and common people. Absolutely. So আমাদের being a doctor, আমাদেরও একটা obviously একটা social responsibility থাকে। আমাদের আমরা যেভাবে, আমাদের প্রফেশনটা এমন, যেভাবে আমরা মানুষের সাথে খুব কাছে গিয়ে, গ্রাসরুট লেভেলে গিয়ে আমরা তাদের সাথে কাজ করতে পারি, তাদের প্রবলেমগুলো আমরা সলভ করার ওই জন্য আমাদের হাতে অনেকটাই পাওয়ার আছে। তো সেই জন্য এই প্রোগ্রামটা এই বিষয়ে অ্যাওয়ারনেস তৈরি করা। সো চাইল্ড ডেফনেস রিস্ক ফ্যাক্টর থাকার পরেও যদি প্রিলিমিনারি স্টেজে কোনো বাবা মা সেটা না করাতে পারে, ইভেন যদি 1 বছর পরে ভাবে যে ইট মেবি সামথিং ডেভেলপ লাইক মাই ডেফ চাইল্ড, সো হোয়াট দে ক্যান ডু এট দ্যাট স্টেজ, লাইক ফার্স্টে ধরুন উনি এই ধরনের টেস্ট কিছু করিয়ে উঠতে পারেননি, তো তারপরে আমাদের কি কি অপশন থাকে, কি কি ট্রিটমেন্ট অপশন তারপরে থাকে বলে মনে হয় আপনার? দেখুন, চাইল্ডহুড ডেফনেসের ট্রিটমেন্টের যেটা মূল ভিত্তি সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস এন্ড ইন্টারভেনশন। সো মা বাবারা যেহেতু দে আর দ্য ফার্স্ট কেয়ার গিভার্স অফ দ্য চাইল্ড, সব বাচ্চা সবসময় তাদের কাছেই থাকে। কিছু সিমটমস বা সাইন্স দেখে তারা যদি সন্দেহ করে যে আমার বাচ্চা হয়তো ঠিকঠাক শুনছে না, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাচ্চাটার ফিউচারের জন্য ইন্টারভেনশনটা যাতে তাড়াতাড়ি করা যায়। যেমন কোনো বাচ্চা যদি 2 বছর বয়স অব্দি ঠিকঠাক ভাবে কথা বলতে না পারে, বা ধরুন সাডেন কোনো লাউড সাউন্ড হলো, বাচ্চা যেটাকে আমরা বলি চমকে ওঠা বা স্টার্টল হয়ে যাওয়া, সেইটা যদি বাচ্চাদের মধ্যে না থাকে, মা বাবাদের অবশ্যই কিন্তু সেইটা নেগলেক্ট না করে কোনো প্রপার অ্যাটলিস্ট পেডিয়াট্রিশিয়ান বা ইএনটি ডক্টরের কাছে আসা উচিত যে আদেও বাচ্চা শুনতে পাচ্ছে কিনা। এখন অনেক সময় যেটা হয়, যেটা খুব কমন আমাদের সোসাইটিতে, যে অনেক বাচ্চা দেরি করে কথা বলে, ঠিক আছে, এই ভেবে টাইম ওয়েস্ট করার কোনো মানে নেই। গেট আ টেস্ট ডান, তাতে যদি নর্মাল রিপোর্টস আসে ফাইন, তখন অন্যভাবে ম্যানেজমেন্টের কথা ভাবতে হবে। অ্যাটলিস্ট এটা সবসময় মাথায় রাখতে হবে যে বাচ্চা যদি কানে আওয়াজ কোনোদিন না শোনে, সে কিন্তু কোনোদিন মুখ দিয়ে আওয়াজ করবে না এবং কথাও বলবে না, কারণ পুরোটাই খুব সিগনিফিকেন্টলি বাচ্চা যে আওয়াজ শুনবে সেটাই সে কথা বলার চেষ্টা করবে সেই আওয়াজে। একদম। সো আমরা রিসেন্টলি একটা খুব আপকামিং প্রবলেম আমাদের যেটা ফেস করতে হচ্ছে, যে আমরা অনেক অটিস্টিক মানে বাচ্চা পেয়ে থাকি আমাদের আউটডোরে। অটিজম একটা খুবই এমার্জিং প্রবলেম রাইট নাও। তো আপনি কি সেটা মনে করেন যে অটিজমের সাথে এই ধরনের চিলড্রেন ডেফনেস এর কোনো কানেকশন থাকতে পারে, বা অটিজম বা ডেফিনেটলি অটিজম স্পেকট্রাম বা ধরুন লার্নিং ডিসেবিলিটি যে সমস্যাগুলো থাকে, সেগুলোর যেটা মেইন প্রবলেম আমরা অনেক সময় পাই যে তাদের হিয়ারিং এভালুয়েশনই হয়নি, ঠিক আছে। দ্য মোমেন্ট সেটা হিয়ারিং এভালুয়েশন হয়ে যায় এবং দেখা গেল হয়তো বাচ্চাটা কানে কম শুনছে, তার সেই কজটাকে যদি আমরা অ্যাড্রেস করে দিই, অনেক সময় বাচ্চারা কিন্তু সেই সব সিমটমস থেকে অনেকটা ইমপ্রুভ করে।
হয়তো definitely. কানের ইভ্যালুয়েশন হয়নি বলে, কানে শুনতে পাচ্ছে না বলে তার সিমটমোটোলজি এমন ছিল যে সেটা অটিজম স্পেকট্রামের দিকে চলে একদম যাচ্ছে, একদম। বাট রিয়েলি হয়তো বাচ্চাটা অটিজম স্পেকট্রামের নয়। ঠিক হুম, আছে, এই জায়গাটা হুম, খুব ওভারল্যাপিং জায়গা। সবসময় exactly. যেটা হয় ডেফিনেটলি তা নয়, কিন্তু এই রকম কম্বিনেশন আমরা অনেক সময় বাচ্চাদের পেয়ে থাকি হুম, যে তারা অ্যাকচুয়ালি হয়তো কানে কম শুনছে, সেই জন্য হয়তো exactly. তাদের লার্নিং ডিসএবিলিটি বা অটিজম একদম তাই, স্পেকট্রামের যে সিমটমস গুলো সেগুলো হয়। তো একদম তাই। এটা ভেরি কমন, অ্যান্ড দ্য হিয়ারিং মাস্ট বি আন্ডারটেকেন। হিয়ারিং অ্যাসেসমেন্ট, বেরা, এগুলো অবশ্যই করা উচিত এই বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ। তো আপনি যদি আমাদের এরপরে একটু বলতেন যে যদি একটা বাচ্চা ডায়াগনোসিস হয়ে গেল, ডায়াগনোসিসের পরে অবভিয়াসলি আমাদের সমাজে এটা মানুষজনের একটা ধারণা আছে যে এই ধরনের টেস্ট গুলো খুব কস্টলি হয় বা ট্রিটমেন্ট খুব কস্টলি হয়। তো সেইভাবে তাদের কাছে আহ, কি কি টাইপের ট্রিটমেন্ট মানে আমরা অফার করতে পারি, বা কি কি অপশন আছে, বা সেগুলো কতটা আমাদের গভর্নমেন্ট সেটআপে আমরা পেশেন্টদেরকে সেটা অফার করতে পারি, বা এগুলো যদি একটু কিছু ইনফরমেশন দিতে পারেন খুব ভালো হয় তাহলে। প্রথমে বলি যে যে টপিকটা নিয়ে এখন আমরা ডিসকাস করছি, যেটা সাব টপিকে আমরা এসে গেছি, সেটা হচ্ছে কনজেনাইটাল ডেফনেস, মানে যে বাচ্চারা জন্মগতভাবে বধির। হুম, তো ট্রিটমেন্ট প্রোটোকলে হচ্ছে ফার্স্ট আইডেন্টিফিকেশন, বেরা টেরা করা হলো, এরপরে হুম, যেটা দেখা গেল যে বাচ্চা কানে শুনতে পাচ্ছে। ঠিক আছে, তা এর পরবর্তী যেটা আমাদের পদক্ষেপ হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাচ্চাকে হিয়ারিং এইড দিতে হবে, হুম, কানে শোনার, যাতে সে সাউন্ড স্টিমুলাস পায়, এবং হুম। তার সঙ্গে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চলবে। ঠিক আছে, ওকে। এরপরে 3 থেকে 6 মাস আমরা একটা টাইম পিরিয়ড নিই। আগে 6 মাস দেখা হতো, এখন মোটামুটি বলা হচ্ছে 3 মাসেই আমরা মোটামুটি অ্যাজিউম করতে পারবো যে বাচ্চা হিয়ারিং এটা ইমপ্রুভ করছে কি করছে না। ওকে। অনেক সময় বাচ্চারা সেটা ইমপ্রুভ করে না। তো নেক্সট লাইন অফ ম্যানেজমেন্ট যেটা হয় সেটা হচ্ছে উই কনসিডার দিস চাইল্ড ফর ককলিয়ার ইমপ্লান্টেশন প্রোভাইডেড দ্য চাইল্ড মিট সাম ক্রাইটেরিয়া, ক্যান্ডিডেসি ক্রাইটেরিয়া যেন ম্যাচ হয়। ইয়েস। সব বাচ্চার যে হয় সেরকম নয়, ডেফিনেটলি কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে ডেভেলপমেন্টাল কোশেন্ট বা আইকিউ, এই ব্যাপারগুলো খুব জরুরি। এছাড়াও রয়েছে বাচ্চার কোনো ককলিয়ার অ্যানোমালি আছে কিনা, অডিটরি নার্ভ প্রেজেন্ট কি অ্যাবসেন্ট সে ব্যাপারে অ্যাসেস করতে হবে। এগুলো এমআরআই, ব্রেন সিটি স্ক্যান, টেম্পোরাল বোন, এগুলো করলে মোটামুটি অনেক ভালো মোডালিটিস রকমের একটা আছে। আন্দাজ করা যেতে পারে। ওকে। সো ককলিয়ার ইমপ্লান্টেশন ভারতবর্ষে বাচ্চাদের ক্ষেত্রে যেটা এখনো আছে, কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম আছে আর কিছু স্টেট গভর্নমেন্ট স্কিম আছে, যেখানে ওকে। প্রপার ডকুমেন্টেশন অ্যান্ড ক্যান্ডিডেসি অ্যাটেন্ড করলে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডিপ স্কিম আছে যেটা, সেটাতে ককলিয়ার ইমপ্লান্ট বিনামূল্যে বাচ্চাদের প্রোভাইড করা হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকেও একটা নতুন ককলিয়ারের চালু হয়েছে, স্কিম চালু হয়েছে, যেটাতে পিজি এবং এসএসকেএম হসপিটালে এই বাচ্চারা যদি ক্যান্ডিডেসি ক্রাইটেরিয়া মিট করে তবে ডেফিনেটলি তারা ট্রিটমেন্ট পাবে। ফ্রিতে ককলিয়ার ইমপ্লান্ট পাচ্ছে এবং সার্জারিও হয়ে যাচ্ছে তাদের, অ্যালং উইথ পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন। এটা খুব ইনফরমেটিভ আমাদের সকলের জন্য। ইভেন আমরা আমাদের অনেক ফ্র্যাটার্নিটিও এই এত ডিটেলে এই ধরনের প্রোগ্রাম জানি না, সাধারণ মানুষের পক্ষে তো জানা পসিবল না, বিকজ এটা নিয়ে অ্যাওয়ারনেসই খুব কম আমাদের সোসাইটিতে। সো থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আর আরেকটা আমার জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে কিছু জেনেটিক ডিজিজ এটার সাথে রিলেটেড থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন ক্যারিওটাইপিং করানোর সময়, লাইক ডিউরিং প্রেগনেন্সি, কতটা হেল্পফুল ক্যারিওটাইপিং করা, অ্যান্ড দেন ফার্দার সেটার দেখুন, জেনেটিক স্টেপ নেওয়া? স্ক্রিনিং ডিজিজের ব্যাপারে অবশ্যই দিস ইজ দ্য ডোমেন অফ গাইনোকোলজিস্ট অ্যালং উইথ ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান, মানে যারা ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ নিয়ে কাজকর্ম করছে তাদের ডোমেন। এবারে ভারতবর্ষে আমাদের একটা লো সোশিও ইকোনমিক গ্রুপ ফর্মস দ্য বাল্ক মেজরিটি অফ দ্য পপুলেশন, সেখানে ক্যারিওটাইপিং করে পুরো ব্যাপারটাই রিস্ক বেনিফিট বা কস্ট বেনিফিট রেশিওর উপরে ব্যাপারটা ডিল হবে আর কি। সো এই ব্যাপারটা আই উড সাজেস্ট দ্যাট ইট উইল বি বেটার টু টেক দ্য ওপিনিয়ন ফ্রম দেয়ার সাইড, যে এটা আদৌ কস্ট বেনিফিট হচ্ছে কিনা, যে একটু ক্যারিওটাইপিং করে, কারণ সব ডিজিজ ক্যারিওটাইপিং এও ফ্র্যাঙ্কলি স্পিকিং ধরা মুশকিল। ঠিক আছে, তো সেই হিসেবে করা যায় কিনা সেটা নিশ্চয়ই অবশ্যই ভাবা যেতে পারে, বিকজ অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ডেফিনেটলি, ঠিক ডেফিনেটলি। আছে, ওকে। আমরা তাহলে নেক্সট আমাদের আমি একটা জাস্ট
জিনিস হ্যাঁ। একটা অ্যাড করতে চাই। অবশ্যই অবশ্যই বলুন। এইসব কনজেনাইটালি ডেফ বাচ্চাদের যেটা অনেক সময় হয় যে তারা আমাদের কাছে অনেক দেরি করে আসে, হুম। যেটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে 5 বছরের কমে বাচ্চা হলেই কিন্তু আমাদের এই ককলিয়ার ইমপ্লান্টেশন এই ব্যাপারগুলো করা সম্ভব হবে। কারণ আচ্ছা। প্রথম কথা, গভর্নমেন্ট স্কিম 5 বছরের ওপর বাচ্চাদের এখনো কোনো ক্লিয়ারেন্স দেয়নি, প্রোভাইড করে না। নিতেই তারা পাবে। আর সায়েন্টিফিক আমাদের সার্জন তরফ থেকে বা ডাক্তারদের তরফ থেকে যেটা বলার, 5 বছরের পরে করে কিন্তু খুব একটা ভালো রেসপন্স পাওয়া মুশকিল, রেসপন্স পাওয়া যায় না। ঠিক আছে? কারণ অডিটরি কর্টেক্স ইজ অলরেডি ডিভয়েড অফ এনি সাউন্ড স্টিমুলাস, এন্ড যেটা আমরা ডাক্তারি পরিভাষায় বলি নিউরোপ্লাস্টিসিটি, Yes. যেটা একটা বাচ্চাকে লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট অফ দ্য সাউন্ডস এইসব ব্যাপারে হেল্প করে, Help সেই করে। ব্যাপারটা কিন্তু 5 বছরের পরে পাওয়া যায় না। হুম। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিদেশে 6 মাস বয়সে বাচ্চার ককলিয়ার ইমপ্লান্ট হচ্ছে, বিকজ দে আর ক্যাচিং দিস বেবিজ এট আ মাচ So early stage. Yes. একদমই। সো অ্যাওয়ারনেস স্প্রেড করার মূল কারণ হচ্ছে সমস্ত বাবা মাদের, পেডিয়াট্রিশিয়ানদের, যে ডেফ চাইল্ড ইজ নট, মানে কোনো বাচ্চা ডেফ মানেই তার কিছু আর করার নেই এরকম ব্যাপার নয়। এখন the main mantra behind this is we have to identify the child as early as possible As and early as start the possible. intervention. একদমই তাই। Yes. তাহলে আমরা আমাদের প্রোগ্রামের নেক্সট পার্টে চলে যাই, যেটা আরেকটা খুবই অ্যালার্মিং কনসার্ন আমাদের কাছে। সেটা হচ্ছে সাডেন নিউরোসেন্সরিয়াল হিয়ারিং লস। তো এটা আপনি যদি একটু সহজ ভাষায় আমাদের অডিয়েন্সকে বলতেন যে what is sudden sensory neural hearing loss? What can be the most common causes behind it? আমি আপনাকে সিচুয়েশনের একটা উদাহরণ দিচ্ছি। আমি এখন আপনার সাথে কথা বলছি, কালকে সকালে উঠে হঠাৎ করে আমি দেখলাম আমার একটা কানে কোনো আওয়াজ আমি পাচ্ছি না, কানে একটা ভোঁ ভোঁ আওয়াজ হচ্ছে, এবং যেদিকের কানে আওয়াজ হচ্ছে সেদিকে আমি লিটারালি ফোনেও কথা বলতে পারছি না, কোনো আওয়াজই আমি সেখানে পাচ্ছি না। তো এইটা একটা রিংিং আমরা আওয়াজ শুনতে পারি, রিংিং টাইপ, একদমই তাই, ভোঁ ভোঁ রকমের ঝিঝি টাইপ, এরকম একটা আওয়াজ Yes. হয়ে থাকে। তো এই যে ব্যাপারটা যে হঠাৎ করে অল অফ আ সাডেন আমরা একটা পেশেন্ট এসে বলছে যে আমরা একটা কানে শুনতে পাচ্ছি না, এইটা কিন্তু খুব কমন একটা কমপ্লেন্ট যেটা আমরা এই সাডেন সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লসে পেয়ে থাকি। নাও এখন যেটা মূল সমস্যা হচ্ছে যে অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন আমি 1 সপ্তাহ দেখছিলাম, ভাবছিলাম ঠান্ডা লেগেছে তাই জন্য হয়তো কানে কম শুনছি, নেগলেক্ট করেছি। একদমই তাই। হুম। তো কাজেই যেটা সাডেন সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লসের যেটা মূল চিকিৎসার ভিত্তি সেটা হচ্ছে স্টেরয়েডস, এবং Steroids. এই স্টেরয়েডস এর যে ইনিশিয়েশন সেটা 48 আওয়ার্স এর মধ্যে যদি করা সম্ভব হয় তবেই ইতিবাচক রেজাল্টস পাওয়া সম্ভব হয়। যত দেরি হবে স্টেরয়েড স্টার্ট হতে রেজাল্টস কিন্তু তত ভালো পাওয়া যাবে না, ঠিক আছে? তো কাজেই যে কোনো পেশেন্ট, যে কোনো সাধারণ মানুষ যদি হঠাৎ করে কানে কম শোনেন, দয়া করে আপনারা ইএনটি ডাক্তারবাবুর কাছে যান, গিয়ে একবার কানটা চেক আপ করিয়ে নিন। সবসময় যে এরকম হচ্ছে মানেই যে আপনি কানে সাডেন সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়েছে এরকম সেটা ব্যাপার নয়। নয়, কিন্তু খারাপ জিনিসটা এক্সক্লুড করে নিলে আপনিও নিশ্চিন্ত, আপনার ট্রিটিং ডক্টরও অনেকটা নিশ্চিন্ত হয়ে থাকে। তো অনেক সময় মানুষের মধ্যে একটা ট্যাবু থাকতে পারে, আমরা দেখিও যে তারা লুকিয়ে যায় যে অন্য কেউ কি কিছু বলবে যে আমি কানে কম শুনি, বা আমি শুনতে পাচ্ছি না, বা আমি প্রতিবন্ধী হয়ে যাচ্ছি। এই কারণেও অনেক সময় আমাদের কাছে দেরিতে আসে। এটা শুধু ইএনটি প্রবলেম নয়, যে কোনো আরো অন্য প্রবলেম, বিভিন্ন গাইনোকোলজিক্যাল প্রবলেমে আমাদের কাছে অনেক সময় যে কারণে পেশেন্ট দেরিতে আসে। একদমই তাই। তো এটা সহজেই যাতে আমাদের অডিয়েন্স সহজেই এটাকে আইডেন্টিফাই করে আমাদের কাছে পৌঁছতে পারে, সেই ধরনের যদি আপনি কিছু টিপস দেন যে কিভাবে তারা এই ট্যাবুটা সরাতে, মানে মাথা থেকে সরাতে পারে যে এটা কোনো আমাদের প্রতিবন্ধকতার একটা মাপকাঠি না, ইন্ডিকেটর না, এটা একটা ডিজিজ যেটা কিউরেবল, যেটা আমি যত তাড়াতাড়ি আমার ডক্টরের কাছে যেতে পারবো, হেলথ সেক্টরের থেকে হেল্প নিতে পারবো, তত তাড়াতাড়ি আই ক্যান রিকভার। সেখানে অবশ্যই সবসময় আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে 100% কেসে হয়তো সাকসেসফুল হয় না, সেখানে আলাদা মোডালিটি থাকতে পারে তার জন্য, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো সেটা ট্রিটমেন্টের খুব তাড়াতাড়ি আর্লি ট্রিটমেন্টে সেগুলোকে আবার হিয়ারিং ফিরে আসতে পারে। তো আপনি যদি
কাইন্ডলি বলেন যে কি কি কজ, মোস্ট কমন কি কি কজ আপনারা আপনার চেম্বারে পেয়ে থাকেন, যে যেটা সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লসের সাথে অ্যাসোসিয়েটেড, and what is the most common like age group, like is it adolescent, is it adult male or female, any gender prevalence, if you can comment please. দেখুন, সাডেন সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লসের পেশেন্ট যেটা বললাম আর কি, মেন কমপ্লেন হচ্ছে হঠাৎ করে একদিকের কানে কম শুনছে, ভোঁ আওয়াজ হচ্ছে। কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে মাথাও ঘোরায়, একটা ভার্টাইগোর হিস্ট্রিও অনেক সময় পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো ডেইলি ক্লিনিক্যাল প্র্যাকটিসে মোটামুটি ধরুন মিডল এজে 30 to 45 ইয়ার্স এই এজ গ্রুপটা হচ্ছে খুব ভালনারেবল এই ডিজিজটাতে সাফার করার জন্য। এবারে কজেস অফ সাডেন সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস, বইতে অনেক কজেস দেয়া থাকে, কিন্তু ক্লিনিক্যালি অ্যাসেস করে অনেক সময় এক্সাক্ট কজ পাওয়া সম্ভব নয়। তবুও মোটামুটি যেটা আমরা পেয়ে থাকি, যে কোনো প্রিসিডিং একটা ভাইরাল ইনফেকশনের অনেক সময় আমরা হিস্ট্রি পেয়ে থাকি। যেমন খুব রিসেন্ট আমি কয়েকটি পেশেন্ট পেয়েছি যাদের ধরুন মামস একটা হিস্ট্রি দিচ্ছে, প্যারোটাইটিসের একটা হিস্ট্রি ছিল, তারপরে সাডেনলি তারা এরকম একটা কানে কম শুনছে, এটা খুব প্রেজেন্ট করেছে। তো শুধু যে ভাইরাল ইনফেকশনই কজ সেরকম নয়, যে পেশেন্টের ডায়াবেটিস আছে, যে পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, এইগুলো হতে পারে। কানের যে নার্ভ নিউক্লিয়াস আছে সেখানে যদি রক্ত কম যায় বা ইস্কেমিক কোনো থাকে, সেই সব ফোকাসেও হতে পারে। কিছু কিছু রেয়ার ধরনের ব্রেন টিউমারে হতে পারে, যেমন ভেস্টিবুলার সোয়ানোমা, যেটা অনেক সময় সিমটোম্যাটিক, অন্য কিছু সিমটম দেয় না, বাট প্রেজেন্ট 10% কেসে এরা প্রেজেন্ট করা হচ্ছে সাডেন সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এবারে কিছু কিছু গুড প্রগনোস্টিক সাইন্স, ব্যাড প্রগনোস্টিক ফিচার্স থাকে, যে এই পেশেন্ট স্টেরয়েড দিলে ইমপ্রুভ করবে কি করবে না। যার মধ্যে মেন ইম্পর্টেন্ট হলো হচ্ছে যে ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট, সেটা উইদিন 48 আওয়ার্স হলে আমরা বেস্ট রেজাল্টস এক্সপেক্ট করতে পারি। তারপরেও থাকে হচ্ছে যে কতটা হিয়ারিং লস হয়েছে, মডারেট সিভিয়ার এই রেঞ্জে থাকলে হিয়ারিং ইমপ্রুভ করার চান্সেস অনেক বেশি থাকে, রাদার দ্যান আ প্রোফাউন্ড সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। একদম। আর এছাড়া হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটমস, এজ যত বেশি হবে তত চান্সেস রিভাইভ করার কম হবে। বাট তার মানে এই নয় যে আমি ট্রিটমেন্ট সিক করবো না, চেষ্টা করবো না, এরকম নয়, ট্রিটমেন্টের মতো চলবে। আর তাছাড়াও যেসব পেশেন্টদের সাধারণত লিটারেচার যা বলছে, যেসব পেশেন্টদের অ্যাসোসিয়েটেড ভার্টাইগো থাকে, যে মাথা ঘোরানোর একটা হিস্ট্রি দিচ্ছে যখন সেই সমস্যাটায় সাফার করেছে, তাদের কিন্তু মানে পুয়ার প্রগনোসিস বলে মেনশন করা হয়। সো যেটা বলার, যে আর্লি ইনিশিয়েশন অফ স্টেরয়েড থেরাপি, সেটা ওরাল কর্টিকোস্টেরয়েডস হতে পারে। আর আমরা এখন অনেক সময় কম্পারেবল রেজাল্টস পাচ্ছি ইন্টারটিম্প্যানিক কর্টিকোস্টেরয়েডস, মানে কানের টিম্প্যানিক মেমব্রেনের মধ্যে আমরা একদম রাউন্ড উইন্ডোর ওইখানে আমরা কর্টিকোস্টেরয়েড ইনজেকশন করছি, রেজাল্টস মোর অর লেস সিমিলার। বাট the important thing is patient is gaining back their hearing if diagnosed and treated at the correct interval. But যেসব পেশেন্টদের ধরুন হয় না, মানে যাদের এই ইমপ্রুভমেন্ট হলো না, এর মধ্যে অন্য রকমের একটা বিশেষ ধরনের হিয়ারিং এড পাওয়া যায়, যেটাকে আমরা বলি CROS, সেটা হচ্ছে কন্ট্রাল্যাটারাল রুটিং অফ সিগন্যালস যেটা বলে। সেইটা হেল্প করে তার ডে টু ডে যে ডেইলি অ্যাক্টিভিটিস, তার লাইফস্টাইল ডেফিনেটলি উইল বি ইমপ্রুভ। আর হিয়ারিং এড এর ব্যাপারে একটা কথা বলি, যে হিয়ারিং এড নিয়ে সোসাইটিতে আমাদের একটা খুব ট্যাবু আছে, যে আমরা সবাই বলবে যে আমি কানে কম শুনি, কালা, একদমই তাই, দেখো হিয়ারিং এড ইউজ করছে, এই ব্যাপারটা ডেফিনেটলি ইট ইজ ট্রু। কিন্তু যেটা মাথায় রাখতে হবে, এই যে আমরা ডে টু ডে লাইফে আমরা যে চশমাটা পরি ধরুন, সেটাও তো একটা কাইন্ড অফ এড, যেটা সেটা এখন একটা ফ্যাশন স্টেটমেন্ট। ইভেন আমার নিজের বাবাই হচ্ছে অনেক, হি ইজ ডায়াবেটিক। অনেক দিন পর আমি তাকে অনেক বুঝিয়ে কাউন্সিলিং করিয়ে রাজি করাতে পেরেছি যে ঠিক আছে আপনি ENT ডক্টরের কাছে যান, এন্ড তারপর পরামর্শ নিয়ে তারপর হিয়ারিং এইড ইউজ করেন। স্টিল এখনো উনি রেগুলার ইউজ করেন না, কারণ উনি মনে করেন যে আশেপাশের লোকজন তাকে জাজ করবে যে আপনি শুনতে পান না কানে, আপনাকে হিয়ারিং এইড ইউজ করতে হয়। আমার মনে হয় এইগুলো করা উচিত না, কারণ এইগুলো হচ্ছে আপনার লাইফটাকে ইজিয়ার করার জন্যই মেডিকেল সায়েন্সে এত রিসার্চ করে প্রতিনিয়ত আমাদের এত প্রোগ্রেস হয়েছে। আজ আমরা এই জায়গায় এসেছি। হয়তো ইভেন 20 ইয়ার্স ব্যাক বা 30 ইয়ার্স ব্যাক এত উন্নত ধরনের হিয়ারিং এইড আমাদের কাছে ছিল না, বা এত অপশনও আমরা পেতাম না। তো যদি সায়েন্স আমাদেরকে গিফট করে কোনো জিনিস, তাহলে আমরা কেন সেটা এক্সপ্লোর করব না, আমরা কেন ইউজ করব না? আলটিমেটলি ওটা আমাদের
ইজিয়ার লাইফ ইজিয়ার করার জন্যই ওগুলো। ডেফিনেটলি উইথ ইমপ্রুভমেন্ট অফ সায়েন্স, যেটা আমি বললাম, একটা সিম্পল চশমা কিন্তু এখন একটা ফ্যাশন স্টেটমেন্ট। অনেক রকমের Definitely. চশমা লোক Yeah. কিনছে, হ্যাঁ, করছে, বাট আই ফার্মলি বিলিভ উইথ দ্য ইমপ্রুভমেন্ট অফ হিয়ারিং এর টেকনোলজি, যে টাইপের একদম ইনসাইড দ্য ক্যানাল ইনভিজিবল, মানে কাউকে যদি সে না দেখায় যে আমি হিয়ারিং এড ইউজ করছি, দেখা সম্ভব নয়। একদম দেখা ভেতরে সম্ভব ছোট্ট নয়। হিয়ারিং এড যেগুলো আছে। আর রিসেন্টলি উই আর অলসো হ্যাভিং ইনক্রিজ নাম্বার অফ ইমপ্লান্টেশন। এই ইমপ্লান্ট জিনিসটাও, এখানে একটা বাচ্চা মেশিন নিয়ে করছে, এখনো একটা ট্যাবু যে বাচ্চা এরকম একটা মেশিন নিয়ে কানে নিয়ে ঘুরছে, বাট ডেফিনেটলি ইন দ্য নিয়ার ফিউচার উইথ দ্য ইমপ্রুভমেন্ট অফ মেডিকেল সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, আমার তো মনে হয় হিয়ারিং এড এবং ইমপ্লান্টস ডেফিনেটলি উইল গেইন দ্য সেম স্ট্যাটাস অ্যাজ স্পেকটেকলস অ্যাজ রিলেটেড টু we hope. দ্য ভিজুয়াল ফিল্ড আর কি, হিয়ারিং এড রেসপেক্টিভ বলছি। সো হিয়ারিং লসের ক্ষেত্রে আপনি বলছেন যে অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা মেইনলি সাডেন সেন্সর নিউরাল হিয়ারিং লস, অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা বেশি নর্মালি পেয়ে থাকি অ্যারাউন্ড 30-40 এজ গ্রুপে। তো আপনি কি ডায়াবেটিক পেশেন্টদের জন্য সাজেস্ট করবেন যে ইয়ারলি একটা হিয়ারিং চেক আপ করানো, দেখুন, যেটা ডায়াবেটিস এমন একটা রোগ, এটা সারা শরীরে তার এফেক্ট আছে। আমরা Definitely. সবাই জানি যে ডায়াবেটিক, সেটা চোখ থেকে আরম্ভ করে কিডনি থেকে আরম্ভ করে নার্ভ, এবং নার্ভ Even মানে skin. শরীরের সমস্ত নার্ভ, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি আর রেটিনোপ্যাথি আমরা যেটা সবকিছু। বলে থাকি আর কি। হ্যাঁ। তো নিউরোপ্যাথির মধ্যে ডেফিনেটলি ডায়াবেটিস পেশেন্টসদের কানের নার্ভও একটা নার্ভ, তো সেটাও ডেফিনেটলি ইকুয়ালি এফেক্টেড হয়। হুম। ইয়ারলি একবার করে ডেফিনেটলি আপনার কানের চেক আপটা করিয়ে নেওয়া বেটার, কারণ আর্লি ডায়াগনোসিস করে কিছু কিছু মেডিকেশনস আছে মাইল্ড হিয়ার, মানে অল্প সেন্সরি নিউরাল হিয়ারিং লস তো ডেফিনেটলি আমরা সবসময় হিয়ারিং এড প্রেসক্রাইব করি না, তো সেজন্য কিছু কিছু স্পেসিফিক মেডিকেশনস আছে which will improve and try to maintain the condition of the nerve আর কি। তো ডেফিনেটলি লাইক ইয়ার, নোজ, থ্রোট যেরকম সবকটা ইন্টারলিঙ্ক, আপনি যেরকম রেগুলার ডায়াবেটিক চেক আপের সময় একটা চোখের একদম। পরীক্ষা, একটা এক্সাম করিয়ে নিচ্ছেন, কিডনি ফাংশন ঠিক আছে কিনা সেটা টেস্ট করিয়ে নিচ্ছেন, ডেফিনেটলি একটা ইয়ার টেস্টও করে নেওয়া অবশ্যই দরকার। ওকে, সো আমরা এই প্রিভেন্টিভ মেজার গুলো তাড়াতাড়ি ডক্টরের কাছে দেখানো, এইগুলো তো করবোই, তার সাথে সাথে আমরা যে স্পেকট্রামটা পাচ্ছি, যেগুলো হেয়ারিং এড দিয়ে বা ইমপ্ল্যান্ট দিয়েও আমরা ট্রিট করতে পারছি না, তো বিয়ন্ড দ্যাট সেই সমস্ত পেশেন্টের জন্য আর কোনো মডালিটিস আছে, লাইক কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য, কোনো সাইন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, এই ধরনের কোনো সেগুলো সাইন ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবল আছে? ডেফিনেটলি আছে। সাইন ল্যাঙ্গুয়েজ তো ডেফিনেটলি একটা পার্ট অফ স্পেকট্রাম যেখানে হেল্প করতেই পারে, কিন্তু যেটা বলার হচ্ছে যে ককলিয়ার ইমপ্লান্টের ওপরেও, হ্যালো, কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, Yeah. এবার ঠিক আছে। ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, যে হিয়ারিং এড এর পরবর্তী স্টেপ হচ্ছে ককলিয়ার ইমপ্লান্ট। হুম। এবারে যদি আমরা ডিটেলে অ্যাসেস করি, যদি আমরা ফরেনের সাথে ভারতবর্ষকে তুলনা করি, ফরেনে কিন্তু ককলিয়ার ইমপ্লান্টস আর মেজরিটি ডান ইন কেস অফ অ্যাডাল্ট পপুলেশন রাদার দ্যান চিলড্রেন, Yes, rather আর than আমাদের children. দেশে হচ্ছে উল্টো, বাচ্চাদের উল্টো। বেশি করা হয় রাদার দ্যান অ্যাডাল্টস। হুম। কারণ হুম। সিম্পল, শুনতে খুব খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি, যে বয়স্ক পেশেন্টদের আমাদের দেশে হচ্ছে আর কদিনই বা বাঁচবে, মেশিন নিয়ে এখন কি হবে, একদম একদম। সোজা সাপটা একদম, ফ্যামিলি মেম্বারদের যেটা ধারণা থাকে। যার লাইফ এক্সপেক্টেন্সি একদমই তাই। বেশি, বেসিক্যালি ইন্ডিয়াতে আমরা একদমই তাই। সবকিছুই ট্রায়াজের উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট, একদমই তাই। যেখানে আমার বিদেশে- রিসোর্স হচ্ছে খুবই এই কনস্ট্যান্ট। ব্যাপারটা নয়, বিদেশে হচ্ছে যে মানে লোকটার কোয়ালিটি অফ লাইফ কতটা ইমপ্রুভ করছে সেটা গেটস দ্য মোর প্রায়োরিটি। ইয়া, অবশ্যই। So majority of cases cochlear implants will cover up the entire deficit of hearing aids, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে cochlear implantation ধরুন ইন্ডিকেটেড হচ্ছে না, যেমন ধরুন কোনো পেশেন্টদের ভেস্টিবুলার নার্ভ নেই বা ককলিয়ার নার্ভ নেই, যেগুলোকে আমরা বলে থাকি, সেগুলো এখন আপকামিং টেকনোলজিতে আসছে। খুব এখনো ইন্ডিয়াতে যে খুব বেশি হচ্ছে তা নয়। অডিটরি ব্রেন স্টেম ইমপ্লান্টস ডেফিনেটলি কিছু কিছু জায়গায় স্টার্ট হয়েছে, মানে রিসার্চ এখনো চলছে, বাট অডিটরি ব্রেন স্টেম ইমপ্লান্টস আর স্লোলি গেনিং দ্য ফিল্ড অফ ইম্পর্টেন্স। So ঠিক আছে। what do you think, how much it will cost, like what ককলিয়ার like ইমপ্লান্টের what ব্যাপারে আমি বলতে population পারবো। can access this type of supreme kind of treatment protocol?
ককলিয়ার ইমপ্লান্টের দেখুন বেস প্রাইস, অনেক ভ্যারাইটিস অফ মডেলস আছে, বেস প্রাইস মোটামুটি 7 to 8 লাখ থেকে স্টার্ট হয় ইমপ্লান্টসের, ঠিক আছে। এবারে যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট প্রত্যেক স্টেটেরই কিছু না কিছু স্কিম চলছে যেখানে ইমপ্লান্টস আর প্রোভাইডেড ফ্রি অফ কস্ট এন্ড দ্য সার্জারিজ আর বিং ডান ইন দ্য গভর্নমেন্ট হসপিটালস which is also free of cost. Free of cost. আরে বাইরে অ্যাডাল্ট ক্ষেত্রে ইন্ডিয়াতে এখনো অ্যাডাল্ট ককলিয়ার ইমপ্লান্টেশন ফ্রি অফ কস্ট বা কোনো স্কিমের আন্ডারে আসেনি, ঠিক আছে, একদমই তাই। সেই ব্যাপারটা যদি ফিউচারে ডেফিনেটলি আই গেস দ্য পিপল হু আর ওয়ার্কিং অন দিস উইল ডেফিনেটলি টেক ইনটু কনসিডারেশন, বাট দ্য থিং ইজ দ্যাট উই হ্যাভ টু প্রমোট ইমপ্লান্টেশন ইন অ্যাডাল্টস অ্যাজ ওয়েল রাদার দ্যান হিয়ারিং এড। অনেক সময় পেশেন্টরা হিয়ারিং এড নিয়ে হয়তো স্যাটিসফ্যাক্টরি রেজাল্টস পাচ্ছেন না, তাদের হয়তো ইমপ্লান্টেশন করলে বেটার হতো। সো এইটা অবভিয়াসলি একটা বাচ্চা প্রিলিঙ্গুয়াল যারা কথা বলতে শেখেনি তাদের ইমপ্লান্টের থেকে যারা অ্যাডাল্টস বা পোস্ট লিঙ্গুয়াল তাদের তো রেজাল্টস অবভিয়াসলি বেটার হবে, কারণ তারা অলরেডি জানে সাউন্ডের কি, এইটা কি শোনায়, ঠিক আছে। তো hopefully in the near future definitely adult implantation will gain popularity in India as well, and we will have adequate funding from any government or any organization or from the people themselves who are willing to go the implantation. Definitely. ওকে, তাহলে আমরা আপাতত আমাদের প্রোগ্রামের শেষের দিকে এসে পড়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইনফরমেশন, হিউজ ইনফরমেশন, যেগুলো নর্মালি আমাদের সাধারণ মানুষের পক্ষে এতটা জানা পসিবল নয় যদি না আমরা তাদেরকে জানাই। সো আমরা মনে করি এটা আমাদের রেসপন্সিবিলিটি তাদের কাছে এই ইনফরমেশন গুলো পৌঁছে দেওয়া, যাতে তারা এগুলোকে ইউজ করতে পারে। সর্বশেষে আমি একটা ডিসকাশন করতে চাই। রিসেন্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, চ্যাট জিপিটি, এগুলো ভীষণ ইমার্জিং ব্যাপার। আমরা চারিদিকে বিভিন্ন অ্যাডে বিভিন্ন কোম্পানি, স্টার্টআপ কোম্পানি তৈরি হচ্ছে, যেগুলো দেখতে পাচ্ছি যে নিয়ার ফিউচার হচ্ছে শুধু মেডিকেল সায়েন্স না, যে কোনো ফিল্ডেই হচ্ছে এআই উইল ডেলিভার a huge portion, cover a huge portion, and it will create another world for like in terms of work or in terms of like any communication field, any kind. So we don't have any that much idea what going to happen near future, but it has a lot of potential to do a lot of things যেটা অ্যাজ এ হিউম্যান বিইং হয়তো আমরা এখনো সেটা করতে পারিনি, বা হয়তো যেটা করতে আমাদের যে স্কিলটা অ্যাডাপ্ট করতে আমাদের অনেকটা টাইম লাগে, সেটা এআই খুব তাড়াতাড়ি তারা রিসেন্টলি আপনি জানেন মেবি ফ্যাক্ট যে এআই নিট এক্সাম পাস করেছে বা ইউএসএমএল প্রিলিম এক্সাম তারা পাস করেছে, যেটা আমরা অনেক বছর ধরে পড়াশোনা করার পর তারপরে এক্সামগুলোতে কোয়ালিফাই করতে পারি। সো মেডিকেল ফিল্ডে এআই এর অ্যাপ্লিকেশন নিয়ে আপনার কি মতামত? আপনি কি আশাবাদী? আপনি মনে করেন যে এটা কি আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অ্যাড অন হিসেবে কাজ করতে পারে, নাকি আমাদের কে রিপ্লেস করতে পারে, বা কোনো আমাদের এটা থেকে ভয় আছে যে আমরা মেবি ক্যান বি আ সেকেন্ড অপশন ফর লাইক জেনারেল পিপল? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার যদি পার্সোনাল ওপিনিয়ন নেন, আমি এটা মনে করি যে হিউম্যান ডক্টরস ক্যান নেভার বি রিপ্লেসড বাই আর্টিফিশিয়াল মেশিন অর সফটওয়্যারস, ঠিক আছে। কারণ যেই কারণ আমি বলতে চাইছি যে মেডিকেল সায়েন্সে অনেক সময়, ইফ নট মোস্ট ক্ষেত্রে, যে 2+2 is not always equal to 4. There is always a gray area. There is not a black or 5 হতে পারে এবং 3 হতে পারে। Yes. এবং the moment the common people starts depending on AI, they are always willing to get the result 2+2 is equal to 4. সেখানে কিন্তু 5 আর 3 কিন্তু 3 থাকে না। তো কাজেই একদমই তাই, সেই 3 আর 5টার জন্যই হিউম্যান ডক্টরস উইল প্লে আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। ডেফিনেটলি এআই উইল মানে এআই কে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে হেল্প করতে পারি। আমাদের নিজেদের কোনো সময় যদি ডাউটস হয় যে we are in a dilemma regarding this kind of diagnosis, regarding any opinion, regarding something we are not getting a clear picture about, অনেক সময় হয় আমাদের ডাক্তারদের হয়তো অনেক কমপ্লিকেটেড কোনো রোগের ব্যাপারে ভাবতে সিম্পল কিছু we are missing,
সামথিং। একদম তাই। অনেক অনেক সময় সময় আমার patient- সাথেও এরকম অনেক সময় হয়েছে যে একটা পেশেন্ট ফিভার উইথ চিল অ্যান্ড রিগার আছে। আমি অনেক ধরনের ফিভার প্রোফাইল করার কথা ভাবছি, বাট ফার্স্ট যেটা ফিমেলের ক্ষেত্রে সব থেকে মোস্ট কমন কজ ইউটিআই, সেটাকেই হয়তো আমি ফার্স্টে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর মনে করলো আরে একদমই তাই। এটা তো আমার হিস্ট্রি নেওয়া উচিত ছিল, যে বার্নিং সেন্সেশন আছে কিনা, উইচ ইজ ভেরি কমন। একদম। কারণ আমরা ডক্টর হিসেবে সারা দিনে অনেক কিছু কেস হ্যান্ডেল করতে হয়। শুধু তাই নয়, আমাদের পরিবারের লোকজনদের বিভিন্ন টাইপের প্রবলেম, বা আমাদের আত্মীয় স্বজনদের, তাদের থেকেও। আর যদি ফ্যামিলিতে ফার্স্ট জেনারেশন ডক্টর হওয়া যায়, তাহলে তো আশা করি আপনিও জানবেন, আপনাকে যেহেতু আমি পার্সোনালি জানি। একদমই সো তাই। আর একদমই আমিও তাই। আমার ফ্যামিলির ফার্স্ট জেনারেশন ডক্টর। সো বিভিন্ন রকম, মানে আই অ্যাম লাইক রিউমাটোলজিস্ট ফর দেম, আই অ্যাম অ্যানাস্থেসিওলজিস্ট। তারা খুব একটা বেশি জানে না Exactly, ওখানে অবভিয়াসলি। ফ্যামিলির কাছে হ্যাঁ, স্পেশালাইজেশন ম্যাটার করে না, ইউ আর স্পেশালাইজেশন অল, ম্যাটার ইউ করে হ্যাভ না, টু নো এভরিথিং। এক্স্যাক্টলি। I know everything. একদমই They তাই। they actually expect that আমি তার যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার বা যে কোনো প্রবলেমের সলিউশন দিতে পারবো। তো সেই অবস্থায় অবভিয়াসলি সবসময় সবকিছু মাথায় রাখা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা আমাদের কম্প্যানিয়ন হতে পারে, আমাদের বাডি হতে পারে, যে আমাদের এই কাজগুলোকে খুব মানে ইজিলি হচ্ছে আমার Speed মেন up করার কাজের সাথে, জন্য, হ্যাঁ, সেটা হলো। স্পিড আপ করার জন্য, বা ইনকর্পোরেট করতে পারবে কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন, যেটা হয়তো আমি সেই মুহূর্তে এখনো আপডেটেড না। কারণ মেডিকেল সায়েন্স ইটস লাইক ইভার চেঞ্জিং। আপনি যদি আজকে 1 মাস যদি আমি নেট না খুলি, তাহলে মেবি অনেক আপকামিং আপডেটস আমি সেগুলো হচ্ছে জানতেই পারবো না, পড়াশোনা না করলে। তো আমাদের তো এটা জানি, ডাক্তার হয়েছি, মৃত্যু পর্যন্ত আমাদের পড়াশোনা করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন, এটা কি আমাদের প্রফেশনালি এটা হেল্প করতে পারে, আমাদের সহায়ক হয়ে উঠতে পারে? ডেফিনেটলি প্রফেশনালি তো ডেফিনেটলি হেল্প করা উচিত, যেখানে স্পেশালি সবসময় আমাদের মাল্টিডিসিপ্লিনারি স্পেশালিস্টদের সঙ্গে কন্ট্যাক্ট করা সবসময় তো সব ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে পসিবল না। হয় না। এরকম এক্স্যাক্টলি, যদি একদমই তাই। এবং এখনকার যুগে যা সিচুয়েশন দাঁড়াচ্ছে, যে কোনো পেশেন্টই যে কোনো ডাক্তারবাবুর চেম্বারে আসার আগে এবং চেম্বার থেকে বেরোনোর পর কিছু না গুগলে কিছু না কিছু টাইপ করে দেখে একদম। নিচ্ছে যে এন্ড তার গুগল symptoms সার্চ এর সাথে হুইচ ইজ ডাক্তারবাবু ভেরি, diagnostic-টা ম্যাচ করছে কিনা। তো সেক্ষেত্রে একদম সেটা একদম আবার তাই। বললাম, সেখানে 2+2 হয়তো ডাক্তারবাবু ভাবছে 3, কিন্তু সেখানে 2+2 4 গুগল দেখাচ্ছে। তা সেইখানে পেশেন্ট ভাবছে যে ডাক্তারবাবু কি বললো। হ্যাঁ, আমি একটা ফানি ইনসিডেন্টও বলি। আমাদের এমবিবিএস এর সময় এটা ছিল। আমাদের একজন খুব ওয়েল নোন প্রফেসরের কাছে সার্জারিতে একজন ডক্টর এসে, একজন পেশেন্ট এসে এক্স রে দেখাচ্ছে, অ্যাবডোমিনাল এক্স রে, স্ট্রেট। তো সেখানে অবস্ট্রাকশনের হিস্ট্রি ছিল, অবভিয়াসলি অবস্ট্রাকশন ছিল। তো কিন্তু সেই রকম এয়ার ফ্লুইড লেভেল অতটাও দেখা যাচ্ছিল না। হুম। তো তখন, বাট ওটা অ্যাকচুয়ালি সাবঅ্যাকিউট অবস্ট্রাকশন ডেফিনেটলি ছিল। তো তখন পেশেন্ট বললো, আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো এই পয়েন্ট গুলো বললেন, কিন্তু ওই যে একটা পড়েছি গুগলে, আমি দেখে এসেছি এয়ার ফ্লুইড লেভেল বলে কিছু আছে, কই আপনি এখানে কই সেগুলো কিছু দেখাচ্ছেন না। তো তো স্যার ভীষণই অবভিয়াসলি প্রথমে একটু অবাকই হয়েছিলেন, এন্ড বিরক্তি প্রকাশও করেছিল ডেফিনেটলি। কারণ এইভাবে কখনো ডাক্তারি হয় না। আমরা জানি যে সব পেশেন্টের ক্ষেত্রে সব সিমটম বা সব সাইন আমরা দেখতে পাই না। অনেক পেশেন্টের ক্ষেত্রেই রেয়ার সাইন বা সিমটম গুলো আগে প্রেজেন্ট করে, যেগুলো পরে আমরা অবভিয়াসলি কেস প্রেজেন্টেশন করি আমাদের একাডেমিক ক্ষেত্রে। তো গুগল ক্যানট বি লাইক সেকেন্ড অপশন ফর ডক্টর ডেফিনেটলি। বাট আমাদের যে এআই আসছে, যেগুলো মেডিকেল ফিল্ড ওরিয়েন্টেড, সেটা অনেকটাই অপটিমাইজ আমাদেরকে সেকেন্ড ওপিনিয়ন দেওয়ার মতো। অবভিয়াসলি আমরা রিপ্লেসেবল না। আমরা অলওয়েজ আমাদের অডিয়েন্সকে বলবো যে কোনো সমস্যা হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ডক্টরের কাছে যান, হিউম্যান ডক্টর। আর আপনারা কখনোই এটা আশা করবেন না একজন এআই আপনাকে মেডিসিন প্রেসক্রিপশন করে দেবে, আমার তাহলে ডক্টরের ফিস বেঁচে যাবে। বাট এটা একদমই না। কারণ ডাক্তারের কাছে যাতে খুব তাড়াতাড়ি গিয়ে খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস হয়ে ট্রিটমেন্ট স্টার্ট হয়, সেটাই অ্যাকচুয়ালি এআই এরও গোল, এই প্রসেসটাকে স্পিড আপ করা, যাতে আমরা খুব তাড়াতাড়ি আমাদের পেশেন্ট ডক্টরস রিলেশনশিপটা খুব ভালোভাবে বন্ডটা যাতে আমরা তৈরি করতে পারি। কারণ এটা খুবই দরকার যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, আমি মনে করি।
তো সেক্ষেত্রে পার্সোনালি আমি মনে করি এটা খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ এই Thank you. খুব সুন্দর পডকাস্টের জন্য, এত টাইম, একটা ভালো টাইম দেওয়ার জন্য এত বিজি স্কেডিউলে। আর সব থেকে বড় কথা যেটা আমরা এখনো রিভিল করিনি, আমরা দুজনেই ব্যাচমেট। তো এইভাবে কোনো জয়েন্টলি এরকম একটা প্রোগ্রাম করব, এটা কোনোদিন আগে ভাবিনি, বাট খুব ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে আরো নিশ্চয়ই, এরকম জয়েন্ট নিশ্চয়ই। প্রোগ্রাম করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।